আপনি হচ্ছেন গভর্নমেন্ট আমি 93 ব্যাচ, কারণ আপনি ইন্টারমিডিয়েট দিবেন হচ্ছে 95 ঢাকা কলেজ। তো আপনার 93 ব্যাচে তো রাজীব ভাইয়া ছিল, আর কয়েকজনের গল্প যদি একটু বলেন আর কি, কারা কারা ছিল। 93 গভর্নমেন্ট লেভেল 93 ব্যাচ, আমি শিওর তোমরা জানো যে গভর্নমেন্ট লেভেল ইতিহাসে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের ইতিহাসের বেস্ট ব্যাচ বলা হয়, বিকজ আমাদের যে রেজাল্ট ছিল 27 টেস্টায়, এটা বাংলাদেশের ইতিহাসে ম্যাট্রিকের রেকর্ড ভাঙছিল, এবং এই রেকর্ড আসলে এরপর আর কেউ ভাঙতেও পারেনি, আর এখন আর ভাঙার উপায় নেই, কারণ ম্যাট্রিক সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। সো সব মিলে আসলে 93 ব্যাচ একটা অন্যরকম ব্যাচ, যদিও আমি স্ট্যান্ড করিনি, বাট I always feel proud to be a part of this 93। তখন তো শুধু ডে শিফট ছিল আমি যতদূর জানি। না, মর্নিং শিফট ছিল। আমরা যখন ক্লাস 9 এ উঠলাম তখন মর্নিং শিফট শুরু হলো। সো মর্নিং শিফটকে আমরা আসলে সৎ ভাই ডাকতাম। আমরা বলতাম ওরা গভর্নমেন্ট ল্যাব, বাট ওরা সৎ ভাই আমাদের। আর কতজন স্টুডেন্ট ছিল আপনার মনে আছে? কতজন ছিল? আমরা ডেতে বোধহয় ছিলাম 160-65, আই এম নট শিওর, মনে নাই আমার অত। অনেক ভাই আর আমাদের সুমন ভাই, বেজো সুমনরা তো 91 ব্যাচ। আপনার কি ওই সময় কি তাদের সাথে রিলেশন ছিল? সুমন ভাইয়ের কথা তো, সুমন ভাই 90 ব্যাচ, 90 না 89 ব্যাচ, ঠাকুর ভাইদের ব্যাচ। ও আচ্ছা। ঠাকুর ভাই, তোমরা হয়তো ঠাকুর ভাইকে চিনো না। ঠাকুর ভাই ছিল গভর্নমেন্ট লেভেলের একটা অন্যরকম ফিগার। আচ্ছা, 6 ফুট 7 ইঞ্চি লম্বা। ও মাই গড। ঢাকা শহরের এমন কেউ নাই যে ঠাকুর ভাইকে চিনতো না, এমন কোনো এরিয়া নাই। এবং অদ্ভুত টাইপের একটা মানুষ ছিল, গান পাগল মানুষ। আচ্ছা আচ্ছা। আমরা আজকে ব্যান্ড ইন্ডাস্ট্রির যারা মাথা, এদেরকে আমি আমার চোখের সামনে দেখা, এরা ঠাকুর ভাইয়ের পিছে অনেকে ঘুরছে, জেমস থেকে শুরু করে। আমি জেমসকে লিটারেলি দেখছি প্রতিদিন বিকালে ঠাকুর ভাইয়ের বাসায় ঠিক 4:30-5টার সময় এসে হাজির হতো, ঠাকুর চলো ভাই হই। সো এই ঠাকুর ভাই জেমসকে হাত ধরে ঢাকার বিভিন্ন জায়গা চিনাইছে, বিভিন্ন মিউজিশিয়ানের সাথে পরিচয় করাইছে। ঠাকুর ভাই 2014 সালে মারা গেলেন, উনি আমেরিকা চলে গেছিলেন। 2000 ঠাকুর ভাই 2000-এ সেটেল হয়ে গেল আর কি। তার আগেই যাতায়াত শুরু হয়ে গেছিল, থাকতে পারতো না উনি, কিন্তু ওনার বাসা থেকে চাইতো না যে উনি বাংলাদেশে থাকুক। বিভিন্ন ওনার নিয়ে কখনো কোনো স্টোরি হইলো না, লাইক ওনাকে নিয়ে কোনোদিন স্টোরি হইলো না, বাট তুমি যেটা বলছো এটা আমাদের অনেকের মাথায় আছে। যেদিন সুযোগ সুবিধা আসলে আসবে আমরা ঠাকুর ভাইকে নিয়ে একটা কাজ করবো। এটা আমি আশা করি। ঠাকুর ভাই আমাদের খুব প্রিয় একজন বড় ভাই ছিল, আর ঠাকুর ভাইয়ের যে ইমিডিয়েট ছোট ভাই সে আবার আমাদের ব্যাচমেট। সো মজার ব্যাপার হচ্ছে আমরা ঠাকুরের বাসায় ফোন দিয়ে বলতাম, হ্যালো ঠাকুর আছে? আন্টি ফোন ধরে বলতে, কোন ঠাকুর? বাবা ঠাকুর, বড় ঠাকুর না ছোট ঠাকুর? কারণ সবাই ঠাকুর, সবাই ঠাকুর। আল্লাহ, তো আপনারা ওনার বাসায় গেছেন তো, যেহেতু আপনার ব্যাচমেট, মানে হিউজ মিউজিক কালেকশন স্কাটনে থাকতো, তাই না? মিউজিক কালেকশন ছিল হিউজ। ঠাকুর ভাই শুধু এটা না, আমাদের ব্যাচে বা অনেকগুলা ব্যাচের ছেলেপেলের মধ্যে ব্যান্ড সঙ্গীতের ভালোবাসা তৈরি করছে ঠাকুর ভাই। ঠাকুর ভাই আমাদেরকে আজিমপুরের গ্যারেজে নিয়ে যেত, যেখানে সব ব্যান্ডরা, বড় বড় ব্যান্ডরা রিহার্সেল করতো, প্র্যাকটিস করতো। সো আমরা এদের সাথে, আমরা যখন স্কুলে পড়ি তখনই জেমস, আয়ুব বাচ্চু, ওয়ারফেজের রেকর্ডিং, ফার্স্ট অ্যালবাম যখন রেকর্ডিং চলতেছে আমরা রেকর্ডিং স্টুডিওতে বসা। সো এরকম অনেক ধরনের এক্সপেরিয়েন্স তখন আমরা ঢাকা কলেজে গেলেন 93 তে জয়েন করলাম। হ্যাঁ, ঢাকা কলেজে আমরা ঢুকলাম অক্টোবরে। তখন কি আব্দুল্লাহ আবু সাইদ ওনারা ছিল টিচার হিসেবে? আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন। আব্দুল্লাহ আবু সাইদকে আমরা স্যারকে আমরা শওকত ওসমানকে পাইছেন? শওকত ওসমান স্যারকেও আমরা পাইনি। ইয়ে ছিলেন আব্দুল মান্নান সৈয়দ ছিল না? জি, উনি ছিলেন। তো আব্দুল মান্নান সৈয়দ তো উনি ছিলেন। আর তুমি যদি ওইভাবে স্যারদের কথা আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি অনেক কিছু ভালো বলতে পারবো না, কারণ ঢাকা কলেজে ঢোকার পর আমি তো আসলে পলিটিক্স এর সাথে জড়াই গেলাম, এবং এই কারণে দেখা যেত ক্লাস করা হতো না। আমাদের মেইন জায়গায় ছিল ক্যান্টিন, মিছিল, মিটিং, মারামারি, এই চলতো আসলে। আর তখন তো ছাত্র রাজনীতি, যেটা স্টুডেন্ট পলিটিক্স, বাংলাদেশে একটা রমরমা অবস্থা। রাজীব ভাই তো ঢাকা কলেজ, রাজীব ঢাকা কলেজ, আমরা সবাই একই সেকশনে ছিলাম, একই সাথে ছিলাম। আপনার ঢাকা কলেজে কোন সেকশনে ছিলেন? আমি বি সেকশনে ছিল ঢাকা কলেজে। আমি গভর্নমেন্ট লেভেল বি সেকশন, ঢাকা কলেজে বি। পরে ভাই পড়াশোনা কোথায়? পরে ওই যে পলিটিক্সে যেহেতু অ্যাক্টিভলি জড়াই গেলাম, ইন্টারমিডিয়েট পাস করার পর বাসা থেকে ডিসিশন নিল আমাকে দেশে রাখবে না। আচ্ছা, আমি খুব বাজে অবস্থায় চলে গেছিলাম। আমি যে পলিটিক্যাল পার্টির সাথে ছিলাম তারা তখন মানে বিরোধী দল, 95-96। সো অনেক ধরনের প্রবলেম, অনেক কিছুর মধ্যে যেহেতু অ্যাক্টিভলি জড়াই গেছিলাম, অনেকগুলো জায়গা থেকে সমস্যা তৈরি হচ্ছিল। কোথায় গেলেন? আমি চেন্নাই, মানে তখন মাদ্রাজ বলতাম, এখন চেন্নাই। আমি যখন যাই তখনও চেন্নাই হয়নি, মাদ্রাজে ছিল। সো ইউনিভার্সিটি অফ মাদ্রাজে আমি গেলাম বিবিএ পড়তে। আচ্ছা। সো কত বছর পড়লেন এখানে?
ওখানে আমি 4 বছর পড়ালেখা আচ্ছা। করলাম। 4 বছর পড়ালেখা করে ওখানে আমি মাস্টার্সও শুরু করছিলাম এমবিএ, বাট একটা সেমিস্টার করার পর আমি আই কেম ব্যাক টু বাংলাদেশ এন্ড এগেইন স্টার্টেড মাই এমবিএ ইন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ওখান থেকে কমপ্লিট। আচ্ছা। তার মানে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, ইন্ডিয়া ইজ লাইক ফর মি মাই মার্কেটিং জেনারেট। আমার কাছে যেটা ব্যক্তিগত, যেমন আমি ধরেন ফেভিকলের কথা যদি ধরি, হ্যাঁ, ধরেন যে ফেভিকল যে অ্যাডভার্টাইজিং এ ধরেন আপনি জানেন যে প্যান্ডেমোনিয়ামের যে ভদ্রলোক যে ক্যাডবেরি গুলা ডিজাইন করলো, ক্যাডবেরি যে পিয়ুষ পান্ডে, ওনার তো বই আছে, তো মানে লিজেন্ড ইন্ডিয়ান অ্যাডভার্টাইজিং লিজেন্ড, অগলভি তো পুরাটাই ওনার হাত ধরে করা। একদম। তো ওই সময়টা আপনি পাইছেন অ্যাকচুয়ালি, আপনি ফেভিকলের ওই সময়টা পাইছি, কিন্তু ফোকাস দেন নাই। মানে এখন আফসোস করি যে তখন তো আসলে বয়সটা একরকম ছিল, কম বয়স, তখন তো আসলে তখন জানতাম না কোনোদিন অ্যাডভার্টাইজিং এ আসবো। সো আসলে যদি বুঝতাম যে অ্যাডভার্টাইজিং এ যাব, আসলে মাদ্রাজ বা ইন্ডিয়ার সময়টা আমার অনেক কিছু শেখার ছিল, হয়তো আমি ওগুলা মিস করছি অপরচুনিটি। তবে হ্যাঁ, 4 বছর 5 বছর বাইরে থাকার কারণে আসলে ভালো এক ধরনের অভিজ্ঞতা, কারণ ইন্ডিয়া তখন গ্লোবালাইজেশনে ঢুকছে, হ্যাঁ, সো বড় বড় ব্র্যান্ড গুলা ঢুকতেছে, আমরা ওদের অ্যাক্টিভিটি গুলা দেখতাম, ইভেন্ট অ্যাক্টিভেশন গুলা দেখতাম, হ্যাঁ, এগুলো সব তখনই গ্রো করছে। তাদের তো বিড়লা গ্রুপ, এগুলো তো আপনার চোখে। সো বড় বড় গাড়ির কোম্পানিগুলো ঢুকলো, এবং এগুলো ম্যাক্সিমাম ফ্যাক্টরি সেটআপ হলো চেন্নাই, তামিলনাড়ুর আশেপাশে। সো আমরা এগুলো দেখতাম। তামিলনাড়ু যদি আপনি একটু সংক্ষেপে বলেন, আপনার ফুড হ্যাবিটটা ওই সময় কেমন ছিল? ফুড প্রথম দিকে খুবই কষ্ট হতো, স্বাভাবিক। তামিলদের ফুড হ্যাবিট মানে তো কালচারটাই আলাদা, ফুড কালচার। সো প্রথম দিকে খুব কষ্ট হইতো। আর ঢাকায় তো জীবনে যখন ছিলাম কখনো রান্না করিনি, রান্নাঘরে ঢুকেও দেখিনি। তো ওখানে যে আসলে রান্না শেখা শুরু হইলো, হ্যাঁ, ওই যে ঠেলার নাম বাবাজি, হ্যাঁ, ওই অবস্থায় হইলো। ওই ঠেলা খাইতে আমরা কিছুটা যাওয়া। কত সালে বাংলাদেশে ব্যাক করলেন? আমি ব্যাক করলাম প্রথমে 2000-এ ব্যাক করলাম, তারপর আবার আমি গেলাম 2002-এ এমবিএ শুরু করতে। ইস্ট ওয়েস্টে তখন 2002-এ আমি একটা সেমিস্টার করে ব্যাক করে 2003-এ শুরু করলাম ইস্ট ওয়েস্ট এমবিএ। ও, তাহলে এই অ্যাডভার্টাইজিং ক্যারিয়ার কখন শুরু হলো? আমার শুরু হলো 2005-এ। 2005-এ আমি জানুয়ারিতে ঢুকলাম প্রথমে নাভানা পেইন্টস, আমার ফার্স্ট জব। আচ্ছা, তো ওখানে জব করি ঠিকই, কিন্তু ওই যে রাজীবের কথা আসি। রাজীব আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমরা ছোটবেলা থেকেই খুব ঘনিষ্ঠ। তো রাজীব তো দেশে ছিল, আমি দেশে আসলেই তো সারাদিন একসাথেই থাকতাম। ও অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ালেখা করতো। ও অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ালেখা করতে করতেই সম্ভবত থার্ড ইয়ারে ও বিটপিতে জয়েন করলো। আচ্ছা, বিটপিতে যখন জয়েন করলো, তখন যখন বাংলাদেশে আসতাম, ওর কাছ থেকে ওর অফিসের গল্প শুনতাম, অ্যাডভার্টাইজিং মানে অফিসগুলার কালচারগুলার সম্বন্ধে শুনতাম, হ্যাঁ, ওদের কাজের টোটাল প্রসেসটা কি শুনতাম। ওগুলো শুনে শুনে আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য এরিয়া, আমি এখানেই যাব, আমি এখানেই কাজ করব, আমার কাছে এটা মনে হতো। তারপর যাই হোক, নাভানা পেইন্টসে আমি একদিন নাভানার অফিসেই বসা, পেপারে দেখলাম ম্যাডোনা নামে একটা অ্যাডভার্টাইজিং ফার্ম বিজ্ঞাপন দিচ্ছে। আমি রাজীবকে ফোন দিলাম ওই বিজ্ঞাপনটা দেখে, যে রাজীব এরকম ম্যাডোনায় লোক নিবে, আমি অ্যাপ্লাই করতে চাই, তুই তো অ্যাডভার্টাইজিং সম্বন্ধে অনেক কিছু জানিস। ওটা 2005-এর ঘটনা। রাজীব তখন অলরেডি বিটপি থেকে গ্রামীণ ফোনের ক্রিয়েটিভ হেড হিসেবে গ্রামীণ ফোনে জয়েন করে। ওই সময় ক্রিয়েটিভ হেড হিসেবে, হ্যাঁ। রাজীব তখন আমাকে বললো, তুই যখন অ্যাডভার্টাইজিং এ কাজই করতে চাচ্ছিস, তাহলে ম্যাডোনা না, মিডিয়াকম বলে একটা এজেন্সি আছে স্কয়ারে, ওরাও লোক নিবে, আমি জানি, ওখানে আমার এক্স বসও আছে, আসিফ ভাই, তুই ওখানে জয়েন। আমি রাজীবকে তখন বললাম যে দোস্ত, আমি তো এগুলা সম্বন্ধে কিছু জানি না, তুই যেভাবে বলিস লাগাবো। ওইভাবে শুরু হইলো, মিডিয়াকম দিয়ে শুরু করলাম। দেন মিডিয়াকমে আমি 1 বছর জব করার সময় রাজীবরা একটা এজেন্সি ফর্ম করলো, কোজিটো মার্কেটিং সলিউশন। দেন রাজীব একদিন, আমার মনে আছে যে মিডিয়াকমের নিচে এসে আমাকে ফোন দিল যে একটু নাম কথা আছে। নামলাম। রাজীব তখনও গ্রামীণ ফোনে আছে, বললো যে আমি এরকম রেজিগনেশন দিয়ে দিচ্ছি, আমি গ্রামীণ ফোনে থেকে কোজিটো নামে একটা ফার্ম আমরা কয়েকজন মিলে করছি, ওটাতে যাচ্ছি, সো আমি চাই তুইও এখানে। যেহেতু বলছে, আমার তো আর কিছু বলার নেই, আমি তারপর পরে আমি এখানেও রেজিগনেশন দিয়ে দেন আই মুভ টু কোজিটো মার্কেটিং সলিউশন। তখন কি পোস্টে জয়েন করলেন আপনি? আমি ওখানে জয়েন করলাম কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে। কি অ্যাকাউন্ট? হ্যাঁ। সো ওখানে 2 বছর কাজ করলাম। 2 বছর কাজ করে আমি দেন আই জয়েন্ট গ্রে।
রাজীব ভাই তো আর তখন মুভ করলো, রাজীব ভাই না, রাজীব তো সিইও ওরই কোম্পানি। আপনাদের এই ল্যাবরেটরিয়াস যে এটা হলো ওই সময় আপনি ছিলেন রাজীব ভাইয়ের সাথে কাজ করছেন? না, তখন তো আসলে আমি ওলসাই প্রথম যেটা হলো ওলসাই ছিলাম না। ওই যে ট্যাগ লাইন গুলো তো মনে রাজীব ভাইয়েরই করা, তাই না? সাম পলাস জ্যাক্স, পুরো কাজটাই রাজীবের ব্রেনচাইল্ড, রাজীব হাসিব এদের ব্রেনচাইল্ড, রাজীবের ছোট ভাই 98। হ্যাঁ, দুজন তো একসাথে। সো আমি আসলে ওই সময়টায় থাকতে পারিনি, তখন ওলসাই যেহেতু আমি ছিলাম না, প্লাস চাকরি বাকরি সবকিছু নিয়ে ব্যস্ত তখন, কারণ তখন ক্যারিয়ারের যে সময়টা আমি ক্রস করছি তখন আসলে অন্যদিকে মাথা দেওয়ার মতো অবস্থা। আপনি মিড 30s এ না তখন? তো মিড 30s এ নাকি এরকম? বাট খুব আফসোস লাগতো, তাই প্রোগ্রামটা যেদিন ওলসার রিউনিয়নে গেলাম আমার কাছে দেখে মনে হয়েছে শিট, এত সুন্দর একটা প্রোগ্রাম হলো, বাট আমি এখানে কোনো পার্টে কাজ করতে পারলাম না। বাট এই আফসোসটা সবসময় কাজ করতো আমার মাথায়। বাট অদ্ভুতভাবে আল্লাহর রহমতে আমি 2020-এর ফেব্রুয়ারি মাসে আমার মনে আছে আমি ইন্দোনেশিয়ায় একটা কনসার্ট দেখতে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে শাহজালাল ভাই 92 ব্যাচ আমাকে ফোন দিল যে তুই কই? বললাম যে ভাই আমি তো দেশের বাইরে, কবে আসবে? বললাম কালকে। বললো পরশুদিন আমার অফিসে ওলসার একটা মিটিং আছে। আচ্ছা আচ্ছা। বললাম আমি তো ওলসায় নাই, বলে না থাকলেও তোকে আসতে হবে মিটিং এ, রুবেল ভাইও বলছে। রুবেল ভাই সেক্রেটারি। এই পরে ওখানে গেলাম মিটিং এ যাওয়ার পর রুবেল ভাই আমাকে বললো যে আমরা এরকম কিছু কাজ করব, তুই অ্যাডভার্টাইজিং এ আসিস, তুই একটু আমাদেরকে হেল্প কর। কোনো অসুবিধা নেই। সো এইভাবে ওলসার সাথে যুক্ত হইলাম, কমিটিতে ছিলাম না আমি। ফার্স্ট ওলসার একটা ইভেন্ট করলাম 2022-এর টিকেটটা। আমার এইটাই মজা আসলে কমিটিতে থাকা হয় কি, আমি যেটা দেখছি অনেক বাইন্ডিং চলে আসে, আপনি এইটা করতে পারবেন না ওইটা করতে পারবেন, কিন্তু বাইরে থেকে আছে আরেকটা হচ্ছে কি জানো, কমিটি না থাকলেও একটা আফসোস কাজ করে। আফসোস কাজ করে হচ্ছে যত কাজই করো তারপরে মনে হয় কি যে এন্ড অফ দ্য ডে তে আমি তো আসলে কমিটির পার্ট না, এটা মনে হয়। সো আমার যে সব মানে ইচ্ছা ছিল কমিটিতে ঢুকতে হবে তা না, আমি কাজ করতে চাই। তখনও কখনো কখনো আমার মনে আসছে যে একসময় ওলসাইড ঢুকবো। আল্লাহর রহমতে এই বছরে আমরা সব, এটা কিন্তু মজা। আমি আমার ইউনিভার্সিটির একটা ছোট্ট একটা গল্প বলি। আমি অনেক কাজ করি, কাজের কারণে আমার প্রফেসররা উল্লা বলে যায় আশিককে এই কমিটিতে দাও, তো ও তো এই কমিটির কাজই করতেছে। এটা যে আপনার মতো সেম আর কি, মানে যেহেতু হেল্প করছেন দেন কমিটিতে ইন হইলো। আমরা এই জায়গায় একটু স্টপ করি।